ভাইয়া, ভাইয়া রুডি, কি হয়েছে রুডির? শুভ্র মলিন চোখ মুখে তাকায়, ক্ষুণ্ণ আতঙ্ক স্পষ্ট মুখবয়বে, ধীরে বলে, বলতে পারছি না এখনো অবধি। ডক্টর ডেকছে। আদ্র তড়াক করে পিছু ফেরে। একপাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে সৌভিক। আদ্রকে নিজের দিকে তাকাতে দেখে মাত্রই ছাদ করে উঠল। মাথা নুয়ে কাচুমাচু হয়ে সিঁঠিয়ে গেল আরও। আদ্র ধারালো দৃষ্টিতে তাকিয়ে ঝাই ঝাই করে উঠল ওর উপর। হাই, কি হয়েছে রুডির? অ্যাক্সিডেন্ট হলো কি করে বল? ড্রাইভ তো তুই করছিলি, তাহলে এই অ্যাক্সিডেন্ট কি করে হলো? গা- গাড়ির ব্রেক ফেল হয়েছিল। আদ্র চোখ সূক্ষ্ম করে, আগাগোড়া দেখে বলে, তোর কিছু হয়নি কেন তাহলে? তুই এইভাবে ঠিক আছিস কি করে? রুডির কি হয়েছে? ঠোঁট ভেজায় সৌভিক। শেখানো কথাগুলো গুছিয়ে নিয়ে মুখ খোলে। মাঝপথে আমাকে থামিয়ে রুডি ড্রাইভ করছিল। সিট বেল্ট ছিল আমার, তাই তেমন কিছুই হয়নি। এই দেখ, শুধু কপালে আঘাত পেয়েছি একটু, বাট ও নিজেরটা বাঁধেনি। ড্রাইভিং সিটে থাকার দরুন ও সামনের দিকে ছিটকে পড়েছিল। মাথায় বীভৎস আঘাত পেয়েছে, রাইট দেন জ্ঞান হারিয়েছে। আর আর কি হয়েছে ওর? ঠিক আছে তো রুডি? সেটা তো ডাক্তার বলতে পারবেন, বেরোননি এখনও। সাথে সাথেই হসপিটালে নিয়ে এসেছে ওকে। শুভ্র ভাইয়াকেও ঠিক তখনই ফোন করে জানিয়েছে সবটা। আদ্র এক হাত কোমরে ঠেসে অন্য হাতে মাথা চেপে ধরে দীর্ঘশ্বাস ফেলল। উত্তেজিত লাগছে এখনও, ভন ভন করছে মাথা। এর মধ্যেই ডক্টর বেরোলেন আইসিইউর কেবিন থেকে। তোফায়েল কাবির নিচু দৃষ্টিতে ডক্টরের উপস্থিতি ঠাহর করা মাত্রই শট ফুটিয়ে উঠে দাঁড়ালেন। অগত্যা তেড়ে গিয়ে উদ্বিগ্ন হয়ে শুধালেন, ডক্টর, ডক্টর, আমার ছেলে রুদ্র, ওর কন্ডিশন কেমন এখন? কি হয়েছে? ঠিক আছে তো? কোনো জটিল কিছু? আরে মিস্টার কাবির, কুল ডাউন, হাইপার হবেন না তো। আপনার ছেলে একদম ঠিক আছে, তেমন কিচ্ছু হয়নি ওর। মাথায় আর হাতে চোট পেয়েছিল, ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, আমরা ক্লিন করে ব্যান্ডেজ করে দিয়েছি। মাথা চোটটা একটু বেশি গভীর, ব্লাড লস হয়েছে এতে, তবে বেশি টেনশন কিছু নেই। আমরা দেখা করতে পারি ওর সাথে? অবশ্যই, তবে এক এক করে, বেশি ভিড় জমাবেন না ওনার কাছে। চোট পেয়েছে তো, হেডেক হচ্ছে, আমরা মেডিসিন সহ ইঞ্জেকশন দিয়েছি, উনি ঘুমিয়ে পড়বেন খানিকের মধ্যে। আপনারা এক এক করে দেখা করে আসুন। তোফায়েল কাবির দ্রুত মাথা নাড়ালো, পিছু ফিরে তৌসিফ কাবিরকে ডাকেন। ভাইয়া চলো। দুই ভাই প্রথমেই ঢুকলেন কেবিনের ভেতর। আদ্র মুখ বনে তাকিয়ে। বহুদিন পর ভাইয়ের প্রতি বাপের এতটা প্রকাশিত উদ্বেগ দেখল সে, নজর কাড়ল ভীষণ। নতুবা রৌদ্রকে তো উপর উপর উপেক্ষা করেন তোফায়েল কাবির। ছেলের বেপরোয়াপনা সহ্য করতে না পেরে রাগ ঝাড়েন সর্বদা। নিজের প্রতি ছেলের অবহেলিত আচরণ, উপেক্ষিত উদাসীনতা দেখে তোফায়েল কাবিরও ছেলের পথ বেছে নিয়েছেন এক পর্যায়ে। ছেলেকে কিছুতেই দমন করতে না পেরে কঠোর হয়েছেন তিনিও। ছেলের মতো করেই ছেলেকে অনাদর দিয়ে চলেন তিনি। বাপ ছেলে এক, তাদের জেদ রাগ সব অভিন্ন। উভয় নিজেদের দুর্বলতাকে ঢেকে রাখে শক্ত খোলসের আবরণে। শুভ্র আর আদ্র একে অপরের দিকে চাওয়াচাই করে মৃদু ঠোঁট ফাঁক করল। ধীরে প্রশ্ন করল আদ্র, আম্মু কোথায়? মামুনি পাশে কেবিনে আছে। স্টেজ গেছে অনেক। জ্ঞান হারিয়েছিল, কেঁদেছেও খুব। আপু আসছে মামুনির সাথে। এবার আহিয়ান সহ দুই ভাই দরজা ঠেলে ঢুকলো কেবিনের ভেতর। রৌদ্র বাম দিকে মুখ ঘুরিয়ে চোখ বুজে শান্ত হয়ে পড়ে আছে বেডের উপর। মাথায় মোটা ব্যান্ডেজ, সাদা ব্যান্ডেজ ভেদ করে টকটকে তরল ছোপ খানিকটা দৃশ্যমান। তাগড়া যুবকের শরীর হতে ঝরেছে বহুত রক্ত। বাম হাতের কনুই হতে কবজি পর্যন্ত ভারী ব্যান্ডেজ। চোখ বুজে ভঙ্গিমা শক্ত করে মুখ ফিরিয়ে রেখেছে সেই বেপরা ছন্নছাড়া ছেলে। তোফায়েল কাবির নিঃশব্দে ছেলের পাশে বসলেন। খানিক চুপ থেকে আধুস্বরে ডাকলেন, রুদ্র। বাপের মুখ থেকে আজ বহু বছর পর নিজের নামটা শুনল সে, তবে জবাব দিল না। নিজের শক্ত প্রতিমা ধরে রেখে মুখ ফিরিয়েই রইল। আবার বললেন তোফায়েল কাবির, এখন কেমন লাগছে? ঠিক আছো? যন্ত্রণা হচ্ছে খুব? উত্তর নেই। ফোঁস করে শ্বাস ফেললেন। এবার বললেন তৌসিফ কাবির, অ্যাক্সিডেন্ট করলে কি করে? বাইরে সৌভিক আছে, গিয়ে জিজ্ঞেস করো নাও। শক্ত অবস্থানে থেকে উত্তরে মারপ্যাচ। শুভ্র এগোলো কাছে, তবে আদ্র পা বাড়ানোর আগেই পকেট হতে বেজে উঠল মুঠো ফোনটা। ফোনের শব্দ ডিরেক্ট মাথায় গিয়ে চিনচিন করে আঘাত হানল রৌদ্রের। মুখ খিসে কিরমিরিয়ে মুখ ঘোরালো রৌদ্র। আদ্র ফোন রিসিভ করে দ্রুত বেরিয়েছে কেবিন হতে। সাফা ফোন করেছে। ওপাশ থেকে চঞ্চলা রমণীর
সুললিত কণ্ঠ ভেসে আসলো। ভাইয়া কি হয়েছে ওখানে? সব ঠিক আছে তো? রুদ্র ভাইয়া ঠিক আছে? ঠিক আছে, চিন্তার কিছু নেই। প্যানিক করিস না, তেমন কিছু হয়নি রৌদ্রের। তোমরা এখনো কি করছো ওখানে? বাড়ি আসবে না? মেঘ কোথায়? ভাইয়া মেঘার তো যাও। কিছু একটা বলতে গিয়ে থামলো, কথা ঘোরালো চট করে। মেঘা শুয়েছে একটু, তুমি তাড়াতাড়ি এসো প্লিজ, বাড়িতে বাকিরা টেনশন করছে। যাবো একটু পর। রৌদ্রকে মেবি ছাড়বে না আজ। আম্মুকে নিয়ে আমি ফিরছি বাসায়, তুই মেঘের কাছে থাকবি, একসাথে থাকবি দুটোই। আচ্ছা। ফোন কাটতে গেলেই আবার বলল চটপটিয়ে। ভাইয়া শিশির ও কোথায়? ওকে কোথায় নামিয়েছো তুমি? ফোনে পাচ্ছি না ওকে, ঠিকঠাক পৌঁছে দিয়েছো তো? আদ্র কপালে ভাঁজ ফেলল সহসা, মুহূর্তেই মুখশ্রীতে পরিবর্তন আসছে আলাদা। মেয়েটাকে তো তখন ওভাবেই গাড়িতে ফেলে এসেছে। ফোন কানে গুজেই কপালের পাশে তর্জনী ঠেকে মৃদু উচ্চারণ করলো। ও শিট। আর কিছু বলল না, মুখের উপর ফোন কাটলো উত্তর না করে। দ্রুত পদে বাইরের দিকে হন্তদন্ত হয়ে ছুটল। হসপিটাল থেকে বেরিয়েই এগোলো নিজের বাড়ির দিকে। গাড়িতে কেউ নেই, যাওয়ার সময় তাড়াহুড়া করে চলে গেছে। মেয়েটার পানে ফিরে চাওয়া হয়নি দ্বিতীয়বার, তাকায়নি এ অবধি। অস্থিরতায় ডোর লক পর্যন্ত করেনি, এটা ঠিক ঠাউরে আছে। আদ্র গাড়ির ভেতরটা দেখে এদিক ওদিক তাকালো। গাড়িতে নেই মেয়েটা, এতক্ষণ বসে থাকার কথাও নয়। আশেপাশেও নেই সেই স্বল্প পরিচিত শ্যামলা মুখবায়ব। গাড়ির দুটো ডোর সুন্দর মতো লক করা। আদ্রের স্পষ্ট মনে আছে সে ডোর লক করেনি। মেয়েটা রেসপন্সিবলের মতো সুন্দর মতো নেমে গেছে ডোর লক করে। এভাবে এখানে ওকে ছুটিয়ে নিয়ে আসলো আদ্র। পথিমধ্যে তপ্ত ঝাড়ি দিয়ে চুপ করিয়ে রেখেছিল। মেয়েটাও গুটিয়ে গিয়েছিল ভয়ে। আদ্রর মুখশ্রীটা মনে করার চেষ্টা করলো, অদ্ভুতভাবে মনে পড়ল না। অথচ রোজ ভুল করে হলো এক পলকের জন্য সেই মেয়েটাকে ভার্সিটির ক্লাসে দেখে সে। অনেক সময় দীর্ঘ পলকে লক্ষ্য করা হয়েছে মেয়েটাকে বড্ড ইরেসপন্সিবল হিসেবেই জানে সে। নতুবা কেউ রোজ রোজ ঝাড়ি খাওয়ার পরও ক্লাসে লেট করে আসে নাকি? এখন আর মুখটা কিছুতেই মনে পড়ল না, শুধু চোখ সম্মুখে ভাসলো মেয়েটার শ্যামলা চেহারার আধো অস্পষ্ট ঘোলাটে অবয়ব। নিমিষে সে অবয়ব বিলীন হতেও সময় লাগলো না। ফোন হাতে তুলে ফের সফার নাম্বারে ডায়াল করলো সে। রিসিভ হতেই নিচ থেকে ভারী গলায় বলল, ওই মেয়েটা খোঁজ পেয়েছিস? বাড়িতে পৌঁছেছে? উত্তর আসলো সফার থেকে। ফোন করেছিলাম একটু আগে, ফোনে পাইনি। কেন, কি হয়েছে? তুমি ওকে ঠিকঠাক পৌঁছে দাওনি? জিজ্ঞেস করছো কেন? কোথায় নামিয়েছিলে ওকে? ওর নাম্বারটা আমায় টেক্সট কর ফাস্ট। কিন্তু কেন? করতে বলেছি কর, এক্ষুনি দে। এটুকুনি বলেই ফোন কাটলো। আশেপাশে নজর বুলিয়ে হাতের ফোনটা ঘোরাতে ঘোরাতে ফের ঢুকলো হসপিটালের ভেতরে। সিঁড়ি বেয়ে ওঠার সময় টুংটুং করে মেসেজ আসলো ফোনে। সাফা নাম্বার পাঠিয়েছে। উঠতে উঠতে দ্রুত সেই নাম্বারে ফোন লাগালো আদ্র। প্রথম দুবার রিসিভ হলো না, তৃতীয়বার রিসিভ হতেই ওপাশ থেকে ভেসে আসলো মৃদু চিকন মেলে কণ্ঠ। হ্যালো, আসসালামু আলাইকুম। বিপরীতে নিঃশব্দে উত্তর করে আদ্রের নীরের স্বর সোজা সাপটা। কোথায় তুমি? শিশির মেয়েটা কপাল কুঁচকায়, ফোনের স্ক্রিনের দিকে তাকায়। একেই আননোন নাম্বার, তার উপর একটা ছেলের কণ্ঠস্বর, আবার হুট করে তুমি সম্বোধনে অপ্রত্যাশিত প্রশ্ন। মেয়েটা ভারী কণ্ঠে বলল, সরি, আপনি কে? আমি জিজ্ঞেস করেছি কোথায় তুমি, আনসার মি। আজব, আপনাকে কেন বলবো? হাউ ডেয়ার ইউ! এইভাবে আচমকা রং নাম্বারে ফোন করে তোড়জোড় দেখাচ্ছেন কাকে? আদ্র বিরক্ত হয়, রেগে বলে, ইউ ডাম্প, ফোন রাখো বেয়াদব। বলেই ফোন কাটে। আজ রৌদ্রকে ছাড়বে না হসপিটাল হতে। একেই রাত বেড়েছে অনেকটা। ইঞ্জেকশনের তোপে রৌদ্র এখন ঘুমে কাত। রুবিনা কাবির সজাগ হতেই ছেলেকে দেখে থেমেছেন একটু। তেমন কিছু হয়নি তার ছেলের। আর সবচেয়ে বড় কথা, তার ছেলে তাকে ফেলে রেখে কোথাও যায়নি এবারের মতো। একটু চোট পেয়েছে তাতে কি, তার ছেলে তো রয়ে গেছে তার নিকট। ছেলেকে একা রেখে হসপিটাল ছাড়বেন না তিনি, কেউ একজন থাকতে হবে এখানে। কাল সকালে পুনরায় নর্মাল চেক আপ করে তবেই রৌদ্রকে ছাড়া হবে।
তিনি থাকবেন। আদ্র জোর করেও তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রাজি করাতে পারল না। ঘুমিয়েছে রৌদ্র। শাহিনা কাবিরের কাছে ছোট্ট ঘুমন্ত রামিসাকে রেখে হসপিটালে এসেছিল সিরাত। বাচ্চার জন্য বাড়ির উদ্দেশ্যে আহিয়ানের সাথে বেরিয়েছে অনেক আগেই। তৌসিফ কাবির, তোফায়েল কাবির, শুভ্র আর আদ্র এরাও বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। হসপিটালে আপাতত একজন হলেই চলবে, তবে রুবিনা কাবিরকে একা ছাড়বে না আদ্র। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে এই রাতেই আবার আসবে হসপিটালে। সেই মোতাবেক বাড়ি ফিরল সকলে। বাড়ির পরিবেশ ভ্যাবসা গুমট, নিস্তব্ধ পুরো বাড়ি। রাত গড়িয়েছে একটার দোরগোড়ায়। এতক্ষণে রৌদ্রের চিন্তায় চিন্তায় অস্থির ছিলেন সকলে। সিরাত ফিরে এসে আশ্বস্ত করার পর শান্ত হয়েছে সবাই। আদ্র নিজের ঘরে যাওয়ার আগে সাফা আর মেঘার দরজায় ধীরে নক করল। এতক্ষণে ও দুটো ঘুমিয়ে কাদা হওয়ার কথা, তবে হিতে বিপরীত। দরজায় টোকা মারার সাথে সাথে খুলল দরজাটা। ধরফরিয়ে বেরোলো সাফা। হকচকিয়ে যায় আদ্র। ভ্রু গুটিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলে, ঘুমাসনি এখনো? সাফা ঢুক গেলে ভয়ে ভয়ে বলে, মেঘার সাংঘাতিক জ্বর এসেছে ভাইয়া। আর শুনল না কিছু। সাফাকে টপকে দ্রুত কদমে ঘরে ঢুকলো সে। ডাকলো ভরকানো গলায়, মেঘ। বিছানায় কম্বল মুড়ি দিয়ে একেবারে গুটিয়ে শুয়ে আছে মেয়েটা। হুঁশে আছে বলে মনে হয় না। এই ভ্যাবসা গরমের সাথে সাথে মেয়েটার জ্বরের তোপ পুরো ঘরকে উষ্ণ করে তুলেছে। সারা শিওরের কাছে বসে ভেজা পট্টি দিয়ে তাপমাত্রা ছেঁকার চেষ্টায় রত। আদ্র অপর পাশে বসে আলগোছে মেয়েটার কপালে হাত ছোঁয়ায়। জ্বরে পুড়ে যাচ্ছে গা। ভরকায় আদ্র। এতটা জ্বর আসলো কখন? টুকটুকি, আমায় বলিসনি কেন আগে? তুমি তো হসপিটালে ছিলে, তাই বলিনি। বললে আবার আলাদা করে টেনশন করতে। মিনমিনে স্বরের বিপরীতে ধমকায় আদ্র। তাই বলে বলবি না আমায়? গা পুড়ে যাচ্ছে জ্বরে। থার্মোমিটার কোথায়? জ্বর মেপেছিস? সাফা গাল ফুলিয়ে জবাব দেয়, সিরাত আপু হসপিটাল থেকে ফিরেই মেপেছে 102 ডিগ্রি তাপমাত্রা। মেডিসিন খাইয়ে রুমে গেছে আপু। জ্বর না কমলে আমরা কি করব? সেই তখন থেকে আমি আর সারা জ্বরপট্টি দিয়েই যাচ্ছি। আম্মু কতক্ষণ বসেছিল ওইখানে। ভেজা টাওয়েল দিয়ে শরীর মুছে দেওয়া হয়েছে, তবুও জ্বর কমছে না। আদ্র কথাগুলো শুনল। ধীরে ডাকলো, মেঘ, মেঘ। এবার উত্তর আসে ক্ষীণ আওয়াজে, কি হয়েছে আমার মেঘ বুড়ির? হঠাৎ এতটা জ্বর আসলো কি করে? মাথা যন্ত্রণা করছে? মেয়েটার তরফ থেকে উত্তর নেই আর। কাঁপছে ঠান্ডায়। আদ্র ফের তাপমাত্রা মাপল। তখনকার থেকে কমেছে 2 ডিগ্রি। ধীরে ধীরে কাঁপুনি কমছে, মিয়ে আসছে শরীর। আদ্রকে ফ্রেশ হয়ে হসপিটালে ফিরতে হবে আবার। উঠে দাঁড়িয়ে সাফার মুখোমুখি হয়ে বলল, রৌদ্রের অ্যাক্সিডেন্টের পর মেঘ কোথায় ছিল? ছাদে। তুই? সুমি, ওর সাথে থাকতে বলেছিলাম তোকে। আমি কি করব? ও বললো ও একা থাকতে চায়, আমি যেন ডিস্টার্ব না করি। আদ্র তাকিয়ে থেকে বুক চিরে শ্বাস ফেলল। নরম কণ্ঠে বলল, এখন ওর কাছে থাক। জ্বর কমছে ধীরে ধীরে। আবার যদি বাড়ে তাহলে আপুকে খবর দিবি। একা একা মাতব্বরি করবি না। আমায় আবার হসপিটালে ফিরতে হবে। 2টো বাজতে চললো, আমি আসি। সাফা ঘাড় কাত করে বেরিয়ে যায় আদ্র। এক রাত্রি পেরোলো। হলো নব্য সকালের সূচনা। কাবির ম্যানশনে জনসংখ্যা বেড়েছে আত্মীয় স্বজন মিলে। কাল যে রেহানা শিকদার এসেছেন, পরিস্থিতি বেগতিক বুঝে ফিরতে পারেননি আর। রৌদ্রকে দেখলেন সেই তোড়জোড়ের মধ্যে। রৌদ্র তাদের লক্ষ্য করেছে কিনা তা বেপাত্তা। এর মধ্যেই সেই ছেলের চলে যাওয়া, অ্যাক্সিডেন্ট ঘটা, বাড়ির সবার উপর এত সব ধাক্কা, কান্নাকাটি, এসবেই কালকের দিনটা গত হয়েছে। আজ সকালটা ভিন্ন। রোজকার মতো ঘটছে না কোনো কিছুই। রৌদ্রকে নিয়ে ফেরার কথা 11টা হতে হতে। শাহিনা কাবির ভীষণ ব্যস্ত সময় পার করছেন কিচেনে। এত এত মানুষের রান্না, সকাল থেকে ব্রেকফাস্ট তৈরি, সার্ভ করা, সব দেখতে গেলে একা হাতেই করতে হচ্ছে রুবিনা কাবিরের অনুপস্থিতিতে। মেহেরকে কোনো কিছুতে এ অবধি হাত লাগাতে দিচ্ছেন না তিনি। আনতারা বেগম আর রেহানা কাবির শেষে টুকটাক হাত লাগাতে গেলেন। ঘড়ির কাঁটা 10:30টার কোঠায়। কাল সারা রাত ঘুম হয়নি রীতিমতো। জ্বরের ঘোরে বেহুশ অবস্থা ছিল মেঘার। রাত্রি যাপন করেছে অবচেতন থেকেই। শান্তি মেলেনি। শেষ রাতের দিকে শরীরের উত্তাপ কমে এসেছে। তবেই না একটু স্বস্তি পেয়েছে সাফা আর সারা। নতুবা সেই রাত অবধি মেঘার শিওরে জেগেছিল ও দুটো। ঘুম হয়নি সারা রাত। রাতের
রাতের ঘুমটুকু পুষিয়ে নিচ্ছে বেলা জুড়ে। মেঘা উঠে পড়েছে সেই কবেই। শরীর মাথা এখনো ভার, দু চোখ জ্বলছে, চোখ মুখ ফুলে গেছে এক রাতের জ্বরে। ঘুম ভাঙলেও ঘর ছাড়িনি মেঘা। সেই থেকে ফ্রেশ হয়ে এক মনে এক ধ্যানে ভঙ্গুর হয়ে ঝিমিয়ে বসেছিল বারান্দায়। রোদের ঝলকানিতে গা ঝিমঝিম করছে, একে শরীর উষ্ণ, তার উপর বেলা গড়ানো রোদের তির্যক তাপে বারান্দায় টেকা গেল না আর। ঘরে এসে আয়নায় নিজেকে দেখলো একবার। কি অবস্থা ওর, চোখে মুখের হাল নাজেহাল। শুধু কি জ্বরের দরুন? জ্বর তো এসেছে অতিরিক্ত বাড়াবাড়ি করার জন্য। নিজের উপর চরম বিব্রত হলো মেঘা। নিজেকে আলাদা করে বিষণ্ণ সময় দিতে গিয়ে অবাধ্য চোখ দুটো অশ্রু ঝরিয়েছে অনেক। কেন তার দিশা খুঁজে পায় না যেদি কোমল হৃদয়। রক্ত ঝরছে একজনের শরীর হতে, তাকে না দেখে অশ্রু ঝরছে অন্যজনের আঁখি হতে। এই অশ্রু ঝরানোর মাসুল কি সেইজন দিল নাকি জানলো? সে কবু জানতেও পারবে না। তার চলে যাওয়ার বিরহে দুটো নয়ন কতটা বিষাদের অশ্রু বিসর্জন দিয়েছে। সে নয়ন জোড়ার মালকিন কভু প্রকাশও করবে না তা। কেন করবে? সে নয়ন জোড়ায় তো শুধু ঘৃণা প্রকাশিত হয় উক্তজনের জন্য। ঘৃণার বিপরীতে আকস্মিক দুর্বলতা প্রকাশ করা যে বেমানান। মেঘা ফুঁসল নিজের এমন অবস্থা দেখে, শক্ত হাতে ডলল চোখ মুখ। কি অদ্ভুত, অবাধ্য হচ্ছে আজকালও। আগে তেমন ছিল না। ওই লোকটার উপর ঘৃণা জমাতে জমাতে ঘৃণার পাহাড় তৈরি হয়েছে হৃদয় কোঠরে। সেই কোঠরের কোন কোণে লুকিয়ে আছে দুর্বলতা। মেঘা হদিশ করবে তার, ঠেলবে সেই দুর্বলতা। সারা আর সাফা এখনও ঘুমে তলিয়ে। মেঘা ওদের এক পলক করে দেখে ঘর ছাড়ল, ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। ঝাঁঝালো গন্ধ আসছে কিচেন হতে। ড্রয়িং রুম ফাঁকা, এ সময় কেউ নেই। মেঘা ধীরে কিচেনের দিকে এগোলো, ডাকলো মৃদু স্বরে, মনি, কিছু খেতে দিবে? খিদে পেয়েছে ভীষণ। শাহিনা কাবির ধক করে তাকান। মেঘা, উঠেছিস মা? জ্বর কমেছে তোর? দেখি দেখি। গায়ে হাত ছোঁয়ালেন তরিতে এগিয়ে। জ্বর নেই। কাল রাতে কি অবস্থা হয়েছিল তোর? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। যাক বাবা, সেরেছে অসুখ। আচমকা অমন গা ভরা জ্বর আসলো কি করে? কি খাবি এখন বল? খিদে পেয়েছে খুব। তুই গিয়ে বস, আমি নিয়ে আসছি খাবার। মেঘা কথা বাড়ালো না, বসলো চেয়ার টেনে। শুভ্র সেই সকালে উঠেই বেরিয়ে গেছে হসপিটালে। মেহের নিচে নামলো ছটফট করে, হাতে ফোন। শুভ্র ফোন করেছিল। এসে পড়েছে ওরা। মেহের উদ্বিগ্ন হয়ে নেমেই তরতরে স্বরে বলল গলাখানি উঁচু করে, মা, রৌদ্র ভাইয়াকে নিয়ে এসে গেছি। কোথায় তুমি? শাহিনা কাবির মেঘার খাবার নিয়ে সাথে সাথে বেরোলেন। ততক্ষণে সদর মারিয়ে ভেতরে ঢুকে পড়েছে কাঙ্ক্ষিত সকলে। শুভ্র, আদ্র, রুবিনা কাবির আর সাথে তার ছন্নছাড়া ছেলে রৌদ্র। মেঘা ছলকে ওঠে, পায়ের শব্দে কম্পিত হয় একবিংশের বক্ষস্থল। ঝট করে সদরের দিকে তাকায়ও। চারজনের মধ্যে থেকে ক্ষুধার্ত নয়নজোড়া ঠিক খুঁজে নেয় নিষিদ্ধ সেই কাঙ্ক্ষিত জনকে। স্বভাব সুলভ মুখভঙ্গিমা শক্ত করে দাম্ভিক পায়ে বাড়িতে ঢুকলো রৌদ্র। মাথায় সেই কালকের ন্যায় মোটা ব্যান্ডেজ, হাতেও তাই। শাহিনা কাবির মেঘার সম্মুখে ব্রেকফাস্টের ট্রে রেখে এগিয়ে গেলেন ওদিকে। মেঘা সেই লোকটার পানে তাকিয়েই মূর্তির ন্যায় শক্তিহীন হয়ে উঠে দাঁড়ালো। রুবিনা কাবির তড়িঘড়ি করে সোফা হতে কুশন সরিয়ে ছেলের বসার জায়গা করলেন। রৌদ্র, বস এখানে। রৌদ্রের নিরেট কণ্ঠ। রুমে যাব। মাথা তুলল না সে, চাইল না কোনো দিকে। দম্ভ ভরে পা চালিয়ে সেভাবেই সিঁড়ির দিকে উঠল। থামালো না কেউ ওকে। সিঁড়ির শেষ প্রান্তে উঠতে গিয়ে রৌদ্রের পথের সামনে বাধা হয়ে কোথা থেকে ছুটে আসে একটা ছোট্ট পিচ্চি ছানা। মুখ বিকৃত করে সহসা থমকায় রৌদ্র। বাচ্চাটা ছোট্ট ছোট্ট থপথপে পায়ে ছুটে এসে রৌদ্রের সামনে থামে ওকে দেখেই। পেছন পেছন ছুটে আসে আরেক রমণী। সাবধানী হয়ে বাচ্চাকে থামাতে চায়। রৌদ্র চকিতে তাকায় সেই রমণীর পানে। অমনি ধপ করে মস্তিষ্কে আগুন জ্বলে ওঠে ওর। জেকে ওঠে পুরনো ক্ষুব্ধতা। চক্ষুদয় রক্তিম হয় তাৎক্ষণিক। ফেপে ওঠে টাটানো শিরা উপশিরা। চোখ রাঙিয়ে বিভৎস করে সে। দন্ত পিষে হুঙ্কার ছাড়ে গগন কাঁপিয়ে, ইউ রাস্কেল, তোর সাহস কি করে হলে আমার বাড়িতে পা রাখার? চমকে এক লাফে পিছিয়ে যায় ইভা। বাচ্চাটাও চমকায়। উচ্চস্বরের ধমকে ভয়ে তটস্থ হয়ে জড়িয়ে যায় কাচুমাচু হয়ে। লুকিয়ে পড়ে ইভার পিছে।
হাতের বেবি ফিডারটা দু হাতে চেপে ধরে ধমকের সাথে সাথে ঝাঁকুনি দিয়ে ওঠে ইভা। শুষ্ক ঢোক গিলে সহসা। মম, এই বাচ্চাটা এখানে কি করছে? কে জায়গা দিয়েছে ওকে এ বাড়িতে? মম। মুহূর্তেই পুরো বাড়ির সবাই জড়ো হলো একসাথে। আন্তারা বেগম, রেহানা শিকদার দ্রুত কিচেন থেকে বেরোলেন। তোফায়েল কাবির ঘরে ছিলেন। ছেলের হুঙ্কারে চোখে চশমা লাগাতে লাগাতে তাড়াহুড়া করে বেরিয়ে আসলেন তিনিও। রুবিনা কাবির দৌড়ে উঠলেন। ছেলের রাগ সামলাতে ধাতস্থ করে বললেন, রৌদ্র, রেগে যাচ্ছিস কেন এভাবে? ও ইভা, তোর খালামণির মেয়ে। মম, তুমি আলাদা করে রাগাবে না আমায়। ওই বাচ্চাটাকে ভুলিনি আমি। আমাকে বলো এখানে কি করছে? কেন এসছো এই বাড়িতে? বিয়েতে আসতে পারেনি, তাই বউ ভাতে এসেছে। ধমকাচ্ছিস কেন এভাবে? দেখ তো ওর ছেলেটা কেমন ভয় পেয়েছে তোর ধমকে। শান্ত হ। দেখ রৌদ্র, আগের মতো কিছু নেই, ভুলে যা সব। এখন অসুস্থ তুই, বাড়াবাড়ি করবি না, ঘরে চল। বাড়াবাড়ি আমি করছি না তোমরা করছো? এই, তোর লজ্জা নেই? কোন সাহসে এই বাড়িতে পা রেখেছিস তুই? তোর পা আজ ভেঙে গুড়িয়ে দেবো আমি। রৌদ্র তেড়ে যায়। ভয়ে ছাদ করে ওঠে ইভার কলিজা। দ্রুত পিছু হটে ধরফরিয়ে। রুবিনা কাবির ছেলেকে টেনে ধরেন। রৌদ্র, মাথা গরম করছিস কেন এভাবে? ইবার ছেলে ভয় পাচ্ছে, চেয়ে দেখ, ওটা ওর ছেলে। রৌদ্র থেমে বাচ্চাটার দিকে তাকায় কিরমির করে। আরও বেশি কুকড়ে যায় বাচ্চাটা। এটাই 3rd ক্লাস বাস্টারটার বাচ্চা। নাগরের সাথে পালিয়ে বিয়েও করেছে, আবার বাচ্চাও হয়েছে এর মধ্যেই। আবার বাচ্চা দেখি হাঁটতেও শিখেছে। কটা দাঁত গজিয়েছে মারিতে। কটমট করে রৌদ্র। ও তো নিজেও ঠিক সেদিনই বিয়ে করেছে। কই, ওর তো এখনও বাচ্চা হয়নি। বউকে সেভাবে ছুঁয়েও দেখেনি অবধি। আর এই রাস্কেল বাচ্চা পয়দা করেছে ওর আগেই। এটা মোটেও সহ্য হলো না রৌদ্রের। ফোঁস করে উঠল। রৌদ্রের রগরগে দৃষ্টি দেখে ইভা বাচ্চাটাকে নিজের পেছনে লুকিয়ে নিল। ভ্যাবলার মতো হেসে মিনমিন করলো বোকা বোকা স্বরে, রৌদ্র ভাইয়া, আসলে ওর দিকে ওইভাবে তাকাচ্ছ তো, তাই ও ভয় পাচ্ছে। কি জানো, ওটা আমার ছেলে। তুমি তো ওর বাবা হতে কি মামা হয়ে গেছো, তাই তো ও তোমাকে চিনতে পারছে না। কথাটুকু শেষ হতে দেরি হলো। রৌদ্রের হিংস্র বাঘের ন্যায় তেড়ে যেতে দেরি হলো না। রুবিনা কাবিরও আর রুখতে পারলেন না ছেলেকে। ইভা ছাদ করে পেছাতে গিয়ে বাচ্চার সাথে তালগোল পাকিয়ে বাচ্চাসহ ধপ করে পড়ল করিডোরের মেঝেতে। কুকিয়ে উঠল সহসা। রৌদ্র থামিয়ে তৎক্ষণাৎ মৃদু ঠোঁট ফাঁক করে ওকে ওভাবে পড়ে থাকতে দেখে কেঁদে ওঠে ইভারার ছেলেটা। রেহানা শিকদার দ্রুত উপরে উঠলেন। মেয়ে আর নাতিকে টেনে তুললেন। ক্রন্দনরত বাচ্চাটাকে কোলে নিয়ে সামাল দিতে দিতে বললেন, রৌদ্র, ইভা এখন বিবাহিত, স্বামী সন্তান আছে ওর, আর তুমি ওর গায়ে হাত তোলার জন্য উদ্যত হচ্ছ কোন হিম্মতে? ভুলে যেও না, তুমি নিজেও বিবাহিত, নিচে তোমার স্ত্রী দাঁড়িয়ে আছে। স্ত্রীর সামনে অন্য একটা মেয়ের ওপর তোড়জোড় করছো কোন খেয়ালে? ক্রোধে ফুঁসল রৌদ্র। স্ত্রীর সম্বোধনটা শুনে ঘাড় বাঁকিয়ে তাকালো নিচের সবাই ঘাড় উঁচিয়ে উপরের দৃশ্য দেখতেই ব্যস্ত। মেঘাও ব্যতিক্রম নয়। চোয়াল ঘেঁষে এতক্ষণ সে নিজেও দেখছিল। রৌদ্র ফেরা মাত্রই ঝট করে দৃষ্টি সরালো। অপ্রস্তুত অবস্থা থেকে বাঁচতে খেতে বসলো এবার। প্রতিক্রিয়াহীন দেখালো নিজেকে। রৌদ্র চোখ সরু করে ওকে পরখ করে উপর থেকেই। পরক্ষণে এক মুহূর্ত অপেক্ষা না করে ধপাধপ পা ফেলে চলে যায় নিজের ঘরে। কাল থেকে মেঘার খোঁজ 1000বার না হলেও স্বস্তি পায়নি আদ্র। মেলোড্রামা শেষ হতেই সে এগোলো মেঘার দিকে। মেয়েটাকে খেতে দেখে বলল মোলায়েম স্বরে, মেঘ, জ্বর কমেছে? হ্যাঁ ভাইয়া। প্রবলেম আছে আর কোনো? হুম। তোর চোখ মুখ এইভাবে ফুলে লাল হয়ে আছে কি করে? শুধু কি জ্বরে? মেঘা হাত থমকায়। মুখের খাবার চিবিয়ে বলে, তাছাড়া? মেডিসিন নিয়েছিস? হুম। খেয়ে দিয়ে আমার রুমে আয়। আচ্ছা। আদ্র রুমে গেল। সেই মোতাবেক খেয়ে দিয়ে সোজা ওর রুমে উঠেছে মেঘা। খুব যত্ন নিয়ে ফের শরীরের তাপমাত্রা মেপে পুনরায় ওকে মেডিসিন দিয়েছে আদ্র। মেয়েটার বড্ড খেয়াল রাখবে নাই বা কেন? দায়িত্ব পেয়েছে যে। কত বড় দায়িত্বর কাঁধে। টেবিলের পাশের চেয়ারটায় বসে আছে মেঘা। ওষুধ গিলেছে কোনো রকমে, বমি আসছে। আদ্র হসপিটাল থেকে ফিরে ফ্রেশ হয়নি এখনও। তার আগে মেয়েটার দেখভাল করতে লেগে পড়েছে। উঠে দাঁড়িয়ে কাবার থেকে কাপড় বের করে বলল, মেডিসিন নিয়েছিস?
এখন রুমে গিয়ে একটু রেস্ট নে। বেশি মাতামাতি করবি না, বড্ড সেন্সিটিভ তুই। একটু কিছু হতে না হতেই অসুখ বাঁধিয়ে বসে থাকিস। মেঘা মুচকি হাসলো, ডেকে বলল, একটা কথা বলি ভাইয়া, হ্যাঁ। জানো তুমি আমাকে কখনো আমার ভাইয়ার অভাব বুঝতে দাও না। আমার যখন আগে কোনো কিছু হতো, ভাইয়া পুরো পাগল হয়ে যেত আমার জন্য। সব কিছু মাথায় তুলতো, পাগলামো করতো খুব। ছোট ছোট একটু একটু বিষয়ে খুব যত্ন নিত আমার। ঠিক তোমার মতো করে এইভাবে কথা শোনাতো আমায়। আদ্র হাসলো আলতো করে, ঘুরে এসে মেঘার পাশে বসে আদুরে গলায় বলল, আমি কি তোর ভাইয়া নই? ভাইয়া তো, তবে আপন কেউ তো নও। পর মানুষ এতটা আপনের মতো হতে পারে তা আমি এই বাড়িতে না আসলে বুঝতেই পারতাম না কখনো। আমি তো কখনো একটা পরিবার পাইনি, মা বাবাকে পাইনি, শেষে ভাইয়াকে পেয়েও কাছে পাইনি। অনেক সময় একলা বেড়ে উঠেছি আমি, পরিবারের সঙ্গ মেলেনি আমার। একটা পরিবার কেমন হয় দেখতাম শুধু, জানতাম অনেকে মিলে একটা পরিবার গঠিত হয়, কিন্তু সেই পরিবারের স্বাদ অনুভব করিনি আমি সেভাবে। অবশ্য দাদুমণি আমাকে এসবের শূন্যতা কখনো অনুভব করতে দেয়নি। আর গত 5 বছর ধরে তোমরা কেউ আমাকে এইসব শূন্যতা অনুভব করাওনি। দাদুমণি, ভাইয়া, আম্মু, আব্বু, কারো শূন্যতাই সেভাবে বুঝিনি আমি তোমাদের কাছে থেকে। তবে আজকাল একটা বিষয় বড্ড অনুভব করি জানো, মনে হয় যখন তোমাদের ছেড়ে চলে যাব তখন তোমাদের শূন্যতাটা খুব পোড়াবে আমায়। খুব মিস করবো আমি তোমাদের। আমি তো তোমাদের কেউ নই, তবু অনেক ভালোবাসা দিয়েছো আমায়। চলে যাওয়ার পর তোমাদের এই ভালোবাসাগুলো খুব মিস করবো আমি। মেয়েটার গলা ধরে আসে, চোখের কিনারে উকি দেয় নোনতা জলকণা, চিকচিক করে আখিদয়ের কার্নিশ। লম্বা শ্বাস টেনে মুখে ভরা হাসি ফুটিয়ে সামলায় নিজেকে। আদ্র স্থির চোখে চেয়ে খানিকক্ষণ স্থবির হয়ে মেয়েটাকে পরখ করে বলল শুকনো কণ্ঠে, তুই আমাদের কেউ নোস এটাকে বললো? তুই তো আমাদের অনেক কিছু। আমার মেঘ বুড়ি তুই। ভরা মুখে ভাইয়া ডাকিস তো আমায়। তাহলে আমি তোর পর হলাম কি করে? পর ভাবিস আমায় আমাদের? মেঘা মাথা ঝাঁকায়। আদ্র বলে, তাহলে এই পৃথিবীতে তোর সবচেয়ে আপন যদি কেউ থেকে থাকে তাহলে সেটা আমাদের এই পরিবারেই নিহিত আছে। তুই বুঝবি না এখন, তবে যখন বুঝবি তখন আর পিছু ফেরার মতো শক্তি থাকবে না। এখন যা, আমিও ভীষণ টায়ার্ড, ফ্রেশ হয়ে ঘুমোবো একটু। তুই গিয়ে রেস্ট কর। মেঘা উঠে দাঁড়ালো। আদ্র আবার থামিয়ে বলল, কাল থেকে কিন্তু ভার্সিটি আছে। বেশ ছুটি কাটানো হয়েছে পরপর। এখন পড়াশোনায় মনোযোগ দে। শরীর সুস্থ করে কাল থেকে যেতে হবে ভার্সিটিতে। মুচকি হাসে মেয়েটা, বেরিয়ে যায় ঘর থেকে। বিকেল গড়িয়েছে, আকাশে মেঘেদের ভিড় জমেছে আজ। সূর্যাস্তের সময় সিঁদুর রাঙা হয়ে উঠেছে দিগন্ত। রোজকার মতো ঠিক সময়টাতে ছাদে উঠেছে মেঘা, সাফা আর সারা। শিরশিরে বাতাস বইছে, খানিক ঠান্ডা আবহাওয়া। ছাদে পা রাখা মাত্রই ফুরফুরে বাতাসে গা শিউরে উঠল মেঘার। শরীর খারাপ লাগছে, আবার মাথা ভার হয়ে আসছে। ওড়নাটা ঠিকমতো গায়ে পেঁচিয়ে বাতাস বয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করলো। কথা না বলে চুপটি করে একপাশের ইজি চেয়ারটায় বসলো শরীর এলিয়ে। সাফার সেই এক ডিউটি, বিকেলের এই সময়টা ছাদে উঠে গাছে পানি দেওয়া। বিয়ের ভেজালে 2 দিন ধরে গাছগুলোর যত্ন নেওয়া হয়নি, পানি দেওয়া হয়নি ঠিকমতো। সেও ছাদে উঠে পাইপ তুলে নিজের কাজে লেগে পড়ল। সারা উঠেছে ছোট্ট জাবিরকে সাথে করে। এবার ছেলে এটা, এই ছেলে যা ছটফটে দুষ্টু, ওকে সামলানো কসরতের। হাঁটতে শিখেছে কি শেখেনি, সব সময় এপাশ ওপাশ ছোটাছুটি করতেই থাকে, স্থির রয় না এক মুহূর্ত। একটা ক্যাডবেরি খুলে ওর হাতে ধরিয়ে দিয়ে ওকে একপাশে বসিয়েছে সারা। মেঘাকে চুপচাপ আনমোনা দেখেও গিয়ে দাঁড়ালো মেঘার পাশে, নরম কণ্ঠে বলল, এভাবে মনমরা হয়ে বসে আছিস যে? মাথাটা ধরেছে আবার। সারা হাত বাড়িয়ে কপাল ছুঁয়ে দেয় মেঘার, ফের গা গরম হয়ে এসেছে। চমকে বলে, তোর তো আবার জ্বর আসছে। আসুক। আসুক মানে? নিজের খেয়াল রাখিস না তুই? এভাবে বেখেয়ালি হয়ে থাকিস সব সময়। একই দেখছি শরীরের হাল বেহাল, চোখ মুখ শুকিয়ে গেছে পুরো। একটু খেয়াল রাখতে পারিস না নিজের? কেমন বদলে গেছিস তুই। নিজের খেয়াল নিজে না রাখলে এখানে কে রাখবে তোর খেয়াল? কে তোর যত্ন নেবে? কথাটা সাফার পছন্দ হলো না মোটেও। মুখ বেজার করে খিটখিটে স্বরে বলে উঠল, দেখো সারা, মুখে যা আসবে তাই বলবে না। এভাবে কাকে কথা শোনাচ্ছ তুমি? মেঘার কেউ খেয়াল রাখে না মানে? তুমি খুব ভালো করে জানো এ বাড়িতে সবাই মেঘাকে কতটা ভালোবাসে। সবচেয়ে বেশি আদ্র ভাইয়া মেঘার কতটা খেয়াল রাখে, তাও খুব ভালো করেই জানো।
মেঘা নিজে নিজে যতটা কেয়ার করে না আদ্র ভাইয়া তার থেকেও বেশি টেক কেয়ার করে ওর। কাল তো দেখেছই ওটুকু সময় কতটা ব্যস্ত হয়ে পড়েছিল ভাইয়া। তাহলে এসব বলছো কেন তুমি? সারা সেভাবে বলতে চায়নি, কথার পরিপ্রেক্ষিতে বলে ফেলেছে মুখ ফুসকে। এখন সাফার কথাগুলোতে মুখ ছোট করলো সে, মিনমিন করলো। আমি তো সেভাবে বলতে চাইনি সাফা। সবাই যত্ন নিলেও নিজের মতো করে কেউ নিতে পারে না। ও যদি নিজেই নিজের খেয়াল না রাখে তাহলে তো শরীর খারাপ করবেই। মেঘা মাথা কাত করে চোখ বুজে বলল ক্ষীণ আওয়াজ তুলে। আর চুপ কর না তোরা, সারা মাথায় একটু হাত বুলিয়ে দিবি। সারা হাত এগোনোর আগেই সাফা ছুটে আসলো, মেঘার মাথায় হাত চেপে বলল, তোমাকে লাগবে না, আমিই দিচ্ছি। নেশা মাথায় চড়েছে, সিগারেট না খাওয়া অবধি শান্তি মিলবে না বেপরোয়া ছেলের। উদাম শরীরে পাতলা টি শার্ট জড়িয়ে ধূপধাপ পা ফেলে ছাদে উঠল সে। ব্যান্ডেজ খুলে ফেলেছে হাত মাথা থেকে। ওসব ঝঞ্ঝাট ওর কাছে। দগদগে ক্ষত স্পষ্ট দেখা যাচ্ছে কপালের পাশে, চুল দিয়ে ঢেকেছে কিছুটা। ওর পায়ের শব্দে সাফা আর সারা চকিতে তাকালো। জাবিরও তাকায় চকলেটে কামড় বসিয়ে। রৌদ্রকে দেখা মাত্রই ছলকে ওঠে বাচ্চার হৃদয়। তখনকার সেই উন্মাদ লোকটাকে চিনতে ভুল করলো না বাচ্চাটা। এক লাফে উঠে দাঁড়িয়ে ছুটে গিয়ে লুকোলো সারার কাছে, মাথা বাড়িয়ে উকি দিল পিটপিট করে। রৌদ্র কপাল কুঁচকে ওদের সকলকে দেখে, একপাশে দাঁড়ায়। টুকটুকি আছে বিধায় সিগারেট ধরায় না প্রথমে। চোখ তীক্ষ্ণ করে বাঁকা দৃষ্টি পাত করে চায় ইজি চেয়ারে বসে থাকা রমণীর পানি। রমণী উল্টো দিকে মুখ ফিরিয়ে রেখেছে। রৌদ্রকে দেখেও কথা হয়নি। সারা ঢোক গিলে মিনমিন করল, কেমন আছো ভাইয়া? বিন্দাস। রৌদ্রের কণ্ঠ শোনা মাত্রই কেঁপে ওঠে রমণীর বক্ষস্থল। একেই শরীর কাঁপছে জ্বরের তোপে, তার উপর লোকটার কণ্ঠস্বর শুনে পুরো চিত্ত কেঁপে উঠল মেয়েটার। শরীর ভার, ব্যথা অনুভব হচ্ছে, নড়তে গিয়েও পারল না। মাথা সহ পুরো শরীরের যন্ত্রণায় চক্ষুদয়ও খুলতে পারল না চেষ্টা করেও। ভার পাপড়ি যুগল আলাদা করার শক্তি কুলালো না। কুকড়ে গিয়ে শরীর মুড়িয়ে নিল আরও। পেছন দিকে অধিক হেলে গিয়ে জড়সড় হয়ে গুটিয়ে বসল কচ্ছপের ন্যায়। রৌদ্র বলল সেভাবেই ওকে পরখ করে, এই কোনো ব্যাঙের ছানাটা তোর বোনের, তাই তো? বাহ, সাপের পেটে ব্যাঙের ছানা, ইন্টারেস্টিং। সাফা অর্থ বুঝে তৎক্ষণাৎ ফিক করে হেসে ফেলে। সারা মুখ নামায়, জাবিরকে টেনে সামনে নেয়। সবে কথা শিখেছে বাচ্চাটা। রৌদ্রকে দূরে দেখেই বলে উঠল, পোতালক। ওরে নাগিনের বাচ্চা, তোকে বাঘে পেয়েছে এবার। বলেই এগোলো রৌদ্র। বাচ্চাটা কেঁদে দেওয়ার দশা, চেঁচিয়ে উঠল। রৌদ্র ওর কচি কচি হাত দুটো ধরে টেনে নিল নিজের কাছে, বগল দাবা করে চেপে ধরল দুহাত একসাথে করে। ব্যথা পাবে বিধায় আলতো করেই ধরেছে, তবুও ভয়ে ডরে বাচ্চাটা কেঁদে উঠল রৌদ্রের কাছে যাওয়া মাত্রই। ভ্যা ভ্যা করে কান্না জ্বলল সে। রৌদ্র দাঁত কিরমিরিয়ে বলল, চুপ বেয়াদব, মেয়েদের সোজা করবো নয়তো তোকে। ঝাই ধরে কান্না জুড়ল উচ্চস্বরে। সারা আকুপাকু করে বলে, ভাইয়া ভয় পাবেও, কাঁদছে, ছেড়ে দাও। ছাড়বো? ওয়েট, বাচ্চাদের পেটাতে নেই, খারাপ স্বভাব এটা। আমি আমার ভালো মানুষ না, মেয়েরই অনেকভাবে কাঁদানো যায় বাচ্চাদের। একটু থামে, ঠোঁট বাঁকিয়ে বলে, টুকটুকি চকলেট খাবি? সাফা চিকচিক করে সহসা মাথা নাড়ায় উপর নিচ। রৌদ্র ফিচেল হাসে, জাবিরের দিকে তাকায়। চোয়াল খিসে একটানে ওর আধ খাওয়া চকলেটটা কেড়ে নেয় ওর থেকে। বাচ্চাটার কান্নার রোল বাড়ে তরতরিয়ে, চোখ মুখ খিসে লাল হয়ে ওঠে ছোট্ট ছানাটার। সারা ভ্যাবলার মতো তাকিয়ে দেখছে রৌদ্রের কারবার। একেই আধ খাওয়া চকলেট, তার উপর ছোট বাচ্চা কামড়ে কামড়ে লালা মাখিয়েছে। মুখ সিটকে কামড় বসানো অবধি চকলেটটা ভেঙে আধা আধি করল রৌদ্র। নিচের প্যাকেটে থাকা ভালো অংশটুকু সাফার দিকে বাড়িয়ে বলল, আচ্ছা সাধরের পোনা, তোর লালা খাবে আমার বোন না এই টুকটুকি? এ অবধি ভালো আছে, খেতে পারিস। ও তো বাচ্চা, বাচ্চাদের চকলেট খেতে নেই। বাকি গলে যাওয়া অংশটুকু মাখিয়ে দিল ছেলেটার পরনের কাপড়ে। বাচ্চাটা কাঁদতে কাঁদতে ঝাই ধরে গেছে। রৌদ্রের কাণ্ড দেখে সারা এবার জড়ানো গলায় বলে, ভাইয়া কি করছো? এনে তোর নাগিন বোনের বাচ্চাকে সামলা। যা নিয়ে যা তোর বোনের কাছে, কাঁদছে বেচারা। যা যা।
সারা তড়িঘড়ি করে জাবিরকে কোলে নেয়। শিক হয়ে গেছে কাঁদতে কাঁদতে। রৌদ্রের কানে বাজছে ভীষণ। কানে আঙ্গুল চেপে কান বন্ধ করলো সে। সারা জাবিরকে নিয়ে এখান থেকে কেটে পড়তে পারলেই বাঁচে। যত দ্রুত সম্ভব নিচে চলে গেল ওর কান্না থামাতে থামাতে। টুকটুকি মহা খুশি। আধ খাওয়া চকলেটটুকু ফিনিশ করতে কয়েক সেকেন্ড লেগেছে মাত্র। রৌদ্র হেসে ফেলল ওকে দেখে। হাঁপ ছেড়ে মেঘার দিকে তাকালো। মেয়েটা এতক্ষণেও নড়েনি একটুও। সেভাবে শরীর কাত করে আধশোয়া হয়ে আছে ইজি চেয়ারটায়। মুখ ডান দিকে কাত। রৌদ্র কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলল। পকেট থেকে সিগারেটের প্যাকেট পুনরায় বের করে টুকটুকি ইশারা করে বলল এখান থেকে চলে যেতে। টুকটুকি মেঘাকে ডাকার আগেই বাধা দিল সংকেতে। ফের ইশারা করে বোঝালো একাই চলে যেতে। থম মেরে দাঁড়ালেও পর মুহূর্তে দ্বিরুক্তি না করে ঝটপট প্রস্থান করলো সাফা। নিচে নেমে গেল মেঘাকে রৌদ্রের কাছে একলা ফেলে। রৌদ্র একটা সিগারেট বের করতে নেয়। চোখ তুলে মেঘার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে আর বের করে না। ধীরে এগোয় মেয়েটার দিকে। দিনের আলো মিলিয়ে যাচ্ছে। বিকেল গড়িয়ে নামছে সন্ধ্যার লগন। পাখি ডাকছে, উড়ছে মধ্য আকাশে। ডানা মেলে ফিরছে আপন নীড়ে। রৌদ্র গিয়ে থামলো মেঘার সমান বরাবর। ওকে চোখ বুজে থাকতে দেখে কপালের ভাঁজ গাঢ় করলো। নড়চড়হীনা এই মেয়ে তখন থেকেই এভাবে স্থবির হয়ে বসে আছে। রৌদ্র এক হাঁটু গেড়ে সামনে বসলো। এই মেয়ের তো আবার যেখানে সেখানে ঘুমানোর অভ্যাস আছে। যেখানেই কাজ সেখানেই রাত ওর কাছে। ঘুমোয়নি তো আবার, নাকি নাটক করছে রৌদ্রকে ইগনোর করার জন্য? রৌদ্র একটু বাজিয়ে দেখতে চাইলো। ডাকলো হাসকি টোনে, সানি, আর ইউ হিয়ার? এইডিয়েট, নাটক করছিস ঘুমানোর? ওঠ, থাপ্পড় মারবো তোকে। কাল থেকে আধা মনে হয়ে পড়ে আছে। একবারে খোঁজ নিলে না আমার? মরেছি না বেঁচে আছি, খোঁজ নিয়েছিস আদৌ? মেয়েটার তরফ থেকে সারা শব্দ নেই, একটু স্থানচ্যুতি নেই। সেভাবেই অঢেল হয়ে পড়ে আছে। রৌদ্র চোখ তীক্ষ্ণ করলো, খুঁটিয়ে পরখ করলো। শ্বাস পড়ছে থেমে থেমে, ভারী গরম শ্বাস। রৌদ্র মেয়েটাকে দেখে গাঢ় দৃষ্টিতে। কোমল হয়ে আসে, মোলায়েম হয় কণ্ঠ। এবারা ঘুমিয়েছ? এতক্ষণেও মেয়েটার সারা শব্দ না পেয়ে বুঝলো ঘুমিয়েছে সে। কিন্তু এই ভর সন্ধ্যা ঘুমানোর সময় নাকি? ঝিরিঝিরি বাতাসে মেয়েটার খোপা থেকে ছুটে আসা ছোট ছোট চুলগুলো উড়ছে অবাধ্যভাবে। রৌদ্র ক্ষীণ হাসে, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে মেয়েটাকে। ইস, কাল থেকে দেখা হয়নি। চোখ দুটো বড্ড ক্ষুধার্ত ছিল। অবশ্য এভাবে ক্ষুধা মেটানোর জন্য হলেও এই তেজি রমণীর ঘুমানোটা প্রয়োজন ছিল। মৃদু মন্দ ঠোঁট ফাঁক হয় রৌদ্রের। এগিয়ে আসে, কপালের পাশ গলিয়ে মুখের উপর আছড়ে পড়া বেবি চুলগুলো সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে হাত বাড়ায় মেয়েটার দিকে। কপালে আঙ্গুলে স্পর্শ করানো মাত্রই উত্তাপে ঝিমঝিমিয়ে ওঠে রৌদ্রের হাত। কপাল ছোঁয়া মাত্রই ছিটকে আসে হাতখানা। অমনি ছলকে ওঠে বেপরা রৌদ্রের হৃদয়। তড়াক করে স্তম্ভিত হয়ে যায় সে। দ্রুত উঠে দাঁড়ায়। চেয়ার ঘেঁষে পূর্ণ স্পর্শে মেঘার কপালে হাত ছোঁয়ায়। আটকে ওঠে অমনি। গা পুড়ে যাচ্ছে প্রচণ্ড জ্বরে। আগুনের মতো জ্বলছে পুরো শরীর। রৌদ্র শিহরিত হয় মেয়েটার তপ্ত শরীর স্পর্শ করা মাত্রই। ধরফরিয়ে ডাকে, গালে আলতো চাপড় মেরে, এবারা, এই কি হয়েছে তোমার? এবারা চোখ খোলো, জ্বরে গা পুড়ে যাচ্ছে। হ্যাঁ, ওপেন ইউর আইস। মেয়েটা সম্পূর্ণ অচেতন, জ্ঞান শূন্য, নিথর। ধীরে ধীরে স্পন্দিত হচ্ছে হৃদয়। রৌদ্র মরিয়া হয়ে উঠল এক মুহূর্তেই। উত্তাপে শরীর স্পর্শ করা যাচ্ছে না মেয়েটার। রৌদ্রকে সামলে ধরে, দুহাতে দুগাল চেপে ধরে ঝাঁকায়। এবারা শুনছো আমায়? এই মেয়ে, প্লিজ চোখ খোলো। মেয়েটার চোখের পত্র যুগল শক্ত করে জমাট বেঁধেছে। ওষ্ঠজোড়া জলের তোপে ফেটে রক্তাক্ত। মেঘা একেই টকটকে ফর্সা, টোকা দিলেই মিলিয়ে রক্ত গড়িয়ে পড়বে এমন। তার উপর এই মুহূর্তে জ্বরের তোপে পুরো মুখশ্রী আরও লালচে হয়ে উঠেছে। ফর্সাটে ভাবটা হয়ে উঠেছে রক্তিম। রৌদ্রের ঠোঁট মুখ শুকিয়ে আসে। সচল মস্তিষ্ক এটুকুতেই তার সচলতা হারাতে বসে। ভেবে কুল পায় না সে। দ্রুত মেয়েটাকে সন্তর্পণে উঠিয়ে নেয় নিজের বাহুডোরে। রমণীর নিথর তপ্ত শরীরটাকে পাজা কোলে করে শক্ত করে ঠেসে ধরে বুকের সাথে। ছুটে চলে এলোমেলো পায়ে। ছাদের সিঁড়ি বেয়ে ধপ ধপ করে দোতলায় নেমে ডাকে চিৎকার করে, মম, তাড়াতাড়ি এসো প্লিজ। কোথায় তুমি?
মনি দিকদিশা খুয়ে রৌদ্র নিজের ঘরে ঢুকলো মেঘাকে নিয়ে, খাটে শোয়ালো ওকে, শরীরে কমফোর্টার জড়িয়ে দিয়ে ফের হন্তদন্ত হয়ে বাইরে বেরোলো। করিডোর হতে হাঁক ছাড়লো বিচলিত হয়ে। মম মনি প্লিজ তাড়াতাড়ি আমার রুমে এসো। হিভার ইজ নট ওকে, সামথিং ইজ রং উইথ হার। প্লিজ মম তাড়াতাড়ি এসো। রৌদ্র হাঁসফাঁস করে রুমে ছুটে যায় আবার। পরপর দুবার ওর এমন গগন বিদারী চিৎকার শুনে রুবিনা কাবির, শাহিনা কাবির ভরকান। ড্রয়িং রুমে বসেছিলেন বাকিরা সহ। ছেলের চিৎকারে চটজলদি ছেলের ঘরে উঠলেন সকলে। সবার আগমনে হুলস্থুল পড়ল রৌদ্রের ঘরে। রৌদ্র মেঘার মুখোমুখি আঁচলে নিয়ে ঝাঁকিয়ে এক নাগারে ডেকে চলেছে উৎকণ্ঠিত হয়ে। এবার এই চোখ খোলো, ওঠ ওঠ প্লিজ। এবার তাকা আমার দিকে। কি হয়েছে তোর? মেঘা, কি হয়েছে? শাহিনা কাবির হুড়মুড়িয়ে এগিয়ে যান। দেখো মনি, জ্বরে গা পড়ে যাচ্ছে। এই ডেটে অবস্থাতে সেন্সলেসও পড়ে চলে ছাদে। ডাকছে শুনছেও না। প্লিজ কিছু করো, ডাকো ওকে। এইবার তোফায়েল কাবির সহ বাকিরা আসতেও সময় পার করলেন না। সাফা সারা সবাই হামলে পড়ল মেঘার উপর। সিরাত কপাল আর গলায় হাত ছোঁয়ানো মাত্রই আটকে ওঠে। মেঘা, এ কি আবারও জ্বরে গা পুড়ে যাচ্ছে? টুকটুকি, আদ্র কোথায়? কাল থেকে জ্বর মেঘার, ও গুরুত্ব দিচ্ছে না কেন? কোথায় ও? আপু প্লিজ দেখো না কি হয়েছে ওর। ডক্টরকে ডাকো প্লিজ। এবারা চোখ খোল না একবার। এই টিকেট তাকা, চোখ পেলে তাকা। রৌদ্র কেমন ছটফট করতে দেখে পুরো ঘরের সবাই স্তব্ধ হতে ভুলল না। মুখ বধির হয়ে এক দৃষ্টিতে সকলে চেয়ে আছে। সিরাত চোখ সরু করে ভাইয়ের দিকে তাকায়। বেশি স্ট্রেসে কপালের দগদগে তাজা ক্ষত হতে রক্তের স্রোত নেমেছে। মুখশ্রী শক্ত হয়ে তামাটে বর্ণ ধারণ করেছে সংখ্যায়। চোয়ালের ধার ঘেঁষে গড়িয়ে পড়ছে উষ্ণ লাল তরল। রৌদ্রের খেয়াল নেই সেদিকে। চোখে মুখে স্পষ্ট ত্রাস। কেমন বিচলিত সে। সিরাত ধীরে বলল, রুদ্র, হাইপার হচ্ছিস কেন এভাবে? জাস্ট জ্বরের ঘোরে জ্ঞান হারিয়েছে মেঘা। কিছু হয়নি, হবে না, রিল্যাক্স। নিজের দিকে খেয়াল দে, কপাল থেকে রক্ত ঝরছে। রুবিনা কাবির আটকে ওঠেন, ছেলেকে একটানে দাঁড় করান। রক্ত দেখে শঙ্কিত হয়ে বলেন, এ কি, ব্যান্ডেজ খুলছিস কখন তুই? রক্ত ঝরছে আবার? ও মম, আমার কিচ্ছু হবে না, মরবো না আমি। তুমি এবার আগে দেখো না, ডক্টরকে কল করো প্লিজ। বেডে ডক্টরের কন্ট্যাক্ট নেই আমার কাছে। প্লিজ সেভ হার, কিছু হয়ে যাবে ওর। রুবিনা কাবির থমকান। রৌদ্র বলতে বলতে সম্মতি ফিরে পায়। নিজের ঘরে সবার উপস্থিতি দেখে ধাতস্থ হয় এক মুহূর্তে। তোফায়েল কাবিরের একরোখা তীক্ষ্ণ নজর পড়া মাত্রই ঠোঁট ভিজিয়ে সংযত করে নিজেকে। চোখ বুজে মাথার চুল খামচে ধরে। লম্বা শ্বাস ফেলে অস্থিরতা লুকিয়ে ধাতস্থ স্বরে বলে, ওই ডেটটাকে দেখো সবাই। আমি কেউ নই তোমাদের। আমার কিছু অত কিছু যা আসে না, বাট ওর কিছু অত অনেক কিছু যা আসে। অনেক কিছু মানে অনেক কিছু। ও জ্ঞান হারিয়ে পড়েছিল ছাদে, সামনে ওকে। রৌদ্র রুমে সবার এক স্থির দৃষ্টি বুঝে নিজেকে সামলে সরে আসলো। হাত মুঠো করে উদ্গ্রীবতা ধরে রাখলো নিঃশব্দে। ঠোঁট ভিজিয়ে পিটপিট করে চাইলো মেঘার দিকে। শরীরের উচ্চ তাপমাত্রার কারণে সাময়িকভাবে বাহ্যিক উদ্দীপনায় সাড়া দেওয়া বন্ধ করেছে মেঘার মস্তিষ্ক। সে এখন সম্পূর্ণ জ্ঞানশূন্য। এক গভীর আচ্ছন্নতার অতলে তলিয়েছে। সিরাত রৌদ্রের থেকে মনোযোগ সরিয়ে পানি ছেটায় মুখে। গালে চাপড় মেরে ডাকে। মেয়েটার সারা শব্দ নেই একটুও। ভেজা টাওয়াল চোখ মুখে চেপে ধরে সিরাত। তোফায়েল কাবির ঘর ছেড়েছিলেন ফোন কানে তুলে। কান থেকে ফোন নামাতে নামাতে ঘরে ঢুকে বললেন, ডক্টর আসছেন এক্ষুনি। কাল থেকে মেঘা মামনির জ্বর। তোমরা কেউ কিছু বলনি কেন আমায়? জানাওনি কেন? সিরাত মুখ খোলে, আমি ঘুমানোর আগে টেম্পারেচার মেপে ওষুধ খাইয়ে দিয়েছি রাতে। আদ্র কাল হসপিটাল থেকে ফিরে আবারও টেম্পারেচার মেপেছিল। আজ দুপুরে মেডিসিনও দিয়েছে। বিকেল অবধি ঠিক ছিল তো মেঘা। আবার এমন এতটা জ্বর আসবে ভাবিনি। ঠান্ডা পানির ঝাপটায় এতক্ষণে মুখ কুঁচকে আসে মেঘার। মাথা নাড়িয়ে বাম পাশ হতে মুখ ফেরায় ডান পাশে। মস্তিষ্ক সজাগ হয় খানিক। সাফা আতকে বলে, আপু, মেঘা, মেঘা ঠিক আছিস? কি হয়েছিল তোর? রৌদ্র তেড়ে যায়। বিছানার পাশে বসে সব ভুলে ফের বিচলিত হয়ে পড়ে আশপাশ নজরের বাইরে রেখে। এবারা আই ওকে?
হ্যাঁ ডেট, চোখ খোল ভালো করে, তাকা আমার দিকে। কি হচ্ছে তোর? চোখের পাপড়ি ভার, খুলতে বড্ড কষ্ট হলো। খুব চেষ্টা করে নিভু নিভু মেলল অক্ষে যুগল। ভেজা আধো চোখে ঝাপসা দেখলো রৌদ্রের অবয়ব। মুখ গোল করে শ্বাস টানল। বিভৎস যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে মাথা। চোখ বুজে নিল আবার। ছেলের মতিগতি সূক্ষ্ম নেত্রে ঠাউর করলেন তোফায়েল কাবির। পরিস্থিতি বেগতিক লাগলো। বিপরীতের চাকা ঘুরবে না তো আবার? এটা তো হওয়ার নয়, হতে দেওয়া যায় না। ঢোক গিললেন তিনি। ভঙ্গিতে পরিবর্তন এনে ধারালো কণ্ঠে মুখ খুললেন এ পর্যায়ে। সিরাত, ডক্টর আছে, মেঘাকে এ ঘর থেকে ওর নিজের ঘরে নিয়ে যাও। রাত্রি এখন 10টা। ডক্টর এসেছিল তখন। মেঘার শারীরিক অবস্থা অবলোকন করে চলে গেছেন। এখন জ্বর পড়েছে একটু। মেয়েটার শরীর নিস্তেজ, শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়ে আছে অবধি। রাতের খাবার মুখে তুলে খাইয়েছেন শাহিনা কাবির। প্রেসক্রিপ্ট সব মেডিসিন খেয়ে সময়ের আগেই ঘুমিয়েছে মেঘা। বেপরোয়া ছেলে বাড়িতে নেই। বারবার নাকচ করা সত্ত্বেও সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেরিয়ে পড়েছে রোজকার মতো। ফিরবে তো সেই মাঝরাতে। ইদানিং বিদেশ থেকে ফেরার পর একটা আড্ডাখানা জুটেছে ওদের। রোজ রোজ 10টার পর রৌদ্রকে সঙ্গ দিতে চলে আসে ওর বন্ধুরা। রৌদ্র ব্যথিত সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত সারাদিন। সময় কুলোয় না বন্ধুকে কোম্পানি দেওয়ার জন্য। রাতে সময় করে চলে আসে একবার হলেও। ক্রিস্টাল ক্যাফের 2য় তলায় পার্টি জোন। পাবে নাচ গান হয় বড়লোকের বিগড়ে যাওয়া সব ছেলেমেয়েদের। ঠিকঠাক বলতে গেলে বকাটে বলা চলে এদের। মাঝে পার্টিশন দিয়ে একপাশ আলগা করে ঘরের মতো। সেদিকটা কাবির পরিবারের ছোট ছেলের জন্য অকুপাইড। লাস্ট কদিন ধরে বারের এই আলাদা জায়গাটা কেবলই নিজের জন্য বরাদ্দ করে নিয়েছে সে। কারোর ডিস্টার্ব নেই এখানে। ক্যারাম বোর্ডে সে ঘরের এক কোণে। সার্ভেন্ট এসে খানিক আগে 4টে হুইস্কির বোতল রেখে গেছে। তুহিন, সৌভিক, রোহান আর রৌদ্র 4 জন বসেছে খেলতে। একপাশে নাচ গান হচ্ছে উচ্ছৃঙ্খলের মতো। গান শোনা যাচ্ছে এপাশ হতেই। অন্য পাশে ওরা 4 জন ঠান্ডা মাথায় খেলতে রত। এখানে আসা মানেই ক্যারাম খেলা বর্তমান। অ্যালকোহলের নেশার পর বাজি লেগে এই ক্যারাম খেলার নেশাটা এককালে বড্ড জ্বালাতো রৌদ্রকে। তবে এখন স্বভাব বদলেছে। সেই নেশাটা চূড়ান্ত নেই আজ আর। বাম হাতের হুইস্কির বোতলে চুমুক বসিয়ে নিল রৌদ্র। দৃষ্টি খুব তীক্ষ্ণ করে স্ট্রাইকার দিয়ে ক্যারাম বোর্ডের সাদা গুটিটাকে তাক করে কিক করলো সজোরে। লক্ষ্যচ্যুত হলো এইবার মিলে 4র্থবার। ফসকালো নিশানা। এভাবে দিগ্ভ্রান্ত হয়ে আসছে সেই খেলা শুরু হয়েছে থেকে। এ পর্যন্ত একটা গুটিকেও নিশানা করে পকেটে ফেলতে পারিনি। বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় এবার চরম বিরক্ত হয় সে। দাঁত খিসে পা দিয়ে সজোরে লাথি বসায় 4 কোণা কাঠের বোর্ডে। উল্টে পড়ে বোর্ডটা। হিসিসে অস্পষ্ট স্বরে উচ্চারণ করে, ফাকিং গেমস, আই ওন প্লে। এটুকুনি বলেই 2 হাঁটুতে 2 কনুই ঠেসে খামচে চেপে ধরল মাথার চুল। চোখ বোঝা মাত্রই বন্ধ চোখ সম্মুখে ভেসে উঠল জ্বরে কাতরানো বেঢাল রমণীর শুকনো মুখবায়ক। মাথায় জোকের ন্যায় জেকে বসে আছে ওই মেয়ে। কিছুতেই বাদবাকিতে মন বসাতে পারছে না রৌদ্র। এখন ওই মেয়ের জ্বর কেমন হলো কে জানে। কমেছে তো জ্বর? সুস্থ হয়েছে কি একটু? নাকি সেভাবেই অসাড় হয়ে পড়ে আছে? শ্বাস রুদ্ধ হয়ে আসছে রৌদ্রের। স্বস্তি মিলছে না কিছুতেই। হাঁসফাঁস লাগছে ওই মেয়ের কথা স্মরণে। রৌদ্র তো মাথা থেকে সরাতে চাইছে, পারছে আর কই। ইডিয়েটটা গেড়ে বসে আছে সম্পূর্ণ মস্তিষ্ক জুড়ে। আর পারা যাচ্ছে না। দম বন্ধ হয়ে আসছে এবার। শরীর কাতরাচ্ছে। রৌদ্র জিভে ঠোঁট ভেজায়। বন্ধুরা একে অপরের দিকে তাকায়। রৌদ্রকে পরখ করে বলে রোহান, রুডি আর ইউ ওকে? হলোটা কি হঠাৎ? খেলবি না? তোরা খেল, আই এম গোয়িং। উঠে দাঁড়ায় রৌদ্র। তুহিন প্রশ্ন ছড়ে, কোথায়? বাড়িতে। এত তাড়াতাড়ি? আর পারছি না। There is no peace for me. Not until I see her. রোহান পা বাড়াতে গেলে রোহান প্রশ্ন করে থামায় ওকে। তোর ভাবসাব বুঝতে পারছি না ভাই। থাকতে পারছিস না ওকে না দেখে? ওকে কি ভালোবেসে ফেললি তাহলে? রুডবিক, কবির, রুদ্র তাহলে ফোর্স ম্যারেজ করার এত বছর পর বউকে ভালোবেসে ফেললো? সিরিয়াসলি ব্রো?
ইউ ফলেন ইন লাভ পসিবল। সৌভিক মুখে ব্যথাতুর ভঙ্গিমা প্রকাশ করে রোহানের পিঠে চাপড় মেরে বলে, তার বলতে ওই মেয়েকে ছেড়ে যাবে না বলে কোনো কিছুই পরোয়া না করে নিজের জীবন বাজি রেখে নিজেই অ্যাক্সিডেন্ট নিজেই করালো এই ছেলে। আঘাত দেখেছে ওর মাথায়, আমাকে গাড়ি থেকে বের করে দিয়েছে যাতে বেশি আঘাত না পাই, আবার কেউ যাতে সন্দেহ না করে তাই এক পাঞ্চে কপাল ফাটিয়েও দিয়েছে আমার। রোহান আর তুহিন হো হো করে হেসে উঠল। টিটকারি মারল তুহিন। ব্যথা পেয়েছিলি দোস্ত? মজা নিচ্ছিস? কতটা ব্যথা পেয়েছিলাম যদি বোঝাতে পারতাম তোদের। আমার কথা ছাড়, ভেবে দেখতো যদি ওভাবে অ্যাক্সিডেন্টের ফলে এদিক ওদিক কিছু একটা হয়ে যেত রৌদ্রের, তাহলে কি হতো? মজা পেয়েছো সব কিছু? বেপরোয়াগিরির লিমিট থাকে একটা, তুই যাবি না, যাস না। এভাবে ইগো বজায় রেখে বেপরোয়া হয়ে নিজের অ্যাক্সিডেন্ট করানোর কি প্রয়োজন ছিল? তাল মেলালো বাকি দুজন। সিরিয়াসলি ভাই, এভাবে রিস্ক নেওয়া মোটেও উচিত হয়নি। যদি বেশি কিছু হয়ে যেত তখন? বেশি কিছু তখনই হতো যখন আমি করাতাম। লাইফ এবং গাড়ি দুটো কন্ট্রোলে রেখে তবে অ্যাক্সিডেন্ট করিয়েছি, মারার জন্য করাইনি। জাস্ট টেক ইট ইজি। আমার যাওয়াটা ক্যান্সেলের জন্য ছোট্ট একটা নাটক সাজিয়েছে শুধু, কিচ্ছু হতো না আমার। দীর্ঘ শ্বাস ফেলে রোহান, বলে হতাশ করে, বাহ বাহ ভাই বাহ, ব্রাভো। একটা মেয়ের জন্য এত কিছু, জাস্ট ওর কাছে থাকার জন্য। এই থেকে কি বুঝলি? ইউ ব্যাডলি ফলেন ইন লাভ। লাভ মাই ফুট। আই হ্যাভেন্ট ফলেন ইন লাভ উইথ হার অ্যাট অল। শি ইজ মাই ফল্ট। আর আমি ভুল শুধরানোর চেষ্টা করবো শুধু। আচ্ছা, এখন ওকে নিজের ভুল ভাবিস? একটা মেয়ের জন্য নিজের জীবন বাজি। ও শাট আপ। শি ইজ মাই ওয়াইফ। আমি মানলেও আমার ওয়াইফ, আর না মানলেও আমার ওয়াইফ। ও আমার জীবনের ভুল হলে আমারই ওয়াইফ, আর সঠিক হলে আমারই ওয়াইফ। এভাবে একটা মেয়ে কাকে বলছিস তুই? রেসপেক্ট হার। শি ইজ মাই ওয়ান অ্যান্ড অনলি পেট ফিলাও, মাই সানি। রৌদ্র আর থামল না। কথাটুকু শেষ করেই গটগটিয়ে বেরিয়ে গেল পাব হতে। পেছনে দীর্ঘশ্বাস ফেলল বাকি তিনজন। বাড়ি ফিরতে ফিরতে সময় 11:30টার কাছাকাছি। চাবি দিয়ে সদর খুলে ভেতরে ঢুকলো রৌদ্র। ড্রয়িং রুমের লাইট জ্বলছে এখনও, কেউ হয়তো জেগে আছেন, তবে বসার ঘরে কাউকে দেখল না সে। কিচেন থেকে টুকটাক আওয়াজ আসলো। এবারের সবাই নিয়ম মেনে চলে। 11টা হতে হতেই ঘুমিয়ে পড়ে সবাই। কদিন ধরে বিয়ে থেকে শুরু হয়ে এসব ঝুট ঝামেলার নিয়মে টানাপোড়েন শুরু হয়েছে একটু। রৌদ্র গা বাঁচিয়ে সোজা উপরে উঠল। নিজেকে প্রাধান্য দেওয়ার আগে মন মস্তিষ্কের তৃপ্ততা খুঁজে নিল। ছটফটে অবাধ্য মন জুড়ে বিচরণকারিণীকে এক পলক দেখার তৃষ্ণায় ব্যাকুল তার ছন্নছাড়া হৃদয়। এই আকুলতাকে শিথিল না করা অবধি স্বস্তি মিলবে না, দম ফেলতে পারবে না সে। করিডোরে এদিক ওদিক সতর্কিত নজরে তাকালো। সামনের ঘরটার দরজা চাপানো, হাত লাগাতেই খুলে যাবে। রৌদ্র হাঁপ ছাড়ে। দরজা ঠেলে সন্তর্পণে নিঃশব্দে পা ফেলে ঘরে ঢোকে। লালচে রঙের ডিম লাইট জ্বলছে রমণীর ঘরে। ঘোলাটে দেখাচ্ছে পুরো ঘর। রৌদ্র ঠাহরে ধারণ করলো সবটা। মেঘা বিছানার ডান দিকে শোয়ে বরাবর। এ কদিনে ঠিক বুঝতে পেরেছে তা। রৌদ্র ঘাড় ডলল, আস্তে ধীরে এগোলো মেয়েটার দিকে। দুই ঘুমন্ত রমণীর ভারী নিঃশ্বাসে গুমোট পুরো ঘর। তবুও কোথাও যেন মিষ্টি সুঘ্রাণ পাচ্ছে সে। শ্বাস টেনে নিঃশব্দে মেঘার পাশে দাঁড়ায় ধীরে। ডান কাঁধ হয়ে একেবারে বিছানার ধারে শুয়ে আছে মেয়েটা। একটু বেগতিক হলেই পড়তে সময় লাগবে না। রৌদ্র দৃষ্টি তীক্ষ্ণ করে। মেয়েটার অবয়ব বুঝতে পারে না লালচে আলোয়। বিরক্ত হয় খানিক। মুখে চ সূচক শব্দ উচ্চারণ করে ঠেকায় বিরক্তির মাত্রা। বসে অস্বস্তি নিয়ে। কপালে হাত ছোঁয়ায় প্রথমে। না, তাপমাত্রা একেবারেই স্বাভাবিক। আপনা আপনি স্বস্তিতে চোখ বুজে আসে রৌদ্রের। পরে লম্বা তৃপ্ত শ্বাস। হালকা হয় ভারাক্রান্ত হৃদয়। মিলিয়ে যায় সব উদ্গ্রীবতা। মৃদুমন্দ হাসি ফোটে ধূসর দুখানি ওষ্ঠপুটে। হাত সরিয়ে নেয়। এসির বাতাসে কুকড়ে শুয়ে আছে মেয়েটা। ডান দিকে আরেকটু কাঁধ হলেই ধপাস করে পড়বে খাট হতে। রৌদ্র ওর ছিপছিপে দেহটাকে একটু আলগোছে সরিয়ে খাটের মাঝামাঝি স্থান দিল। মাথায় হাত বুলিয়ে দিল বার দুয়েক। পাতলা কমফোর্টার জড়িয়ে দিল শরীরে। বিড়বিড় করল নির্বিশেষে, ইডিয়েট,
তোর জন্য মরার পথ ধরে বেঁচে ফিরলাম, আর তুই আমার বাচ্চার রাস্তাটা বদলে দিলি। মস্তিষ্ক দখল করে রাজত্ব নিয়েছিস পুরোপুরি। শূন্য রাজস্বের অধিকারিণী হয়ে অবাধ্য এই রুদ্ভিক কাবির রৌদ্রের পুরো মস্তিষ্ক জোরে দখলদারে চালাচ্ছে আরেক অবাধ্য রমণী। নিজের অবাধ্যতার বিরুদ্ধে গিয়ে না হয় তোর আধিপত্য মেনে নিলাম। আর একটু অপেক্ষা করে না, মেঘাকে শেষ পলক দেখে বেরিয়ে আসে রুম থেকে। ও বেরোনো মাত্রই ঝট করে বালিশ হতে মাথা তুলে চায় একবিংশ। শেষাংশে রৌদ্রের ছায়ামূর্তি নজরে আসে কেবলই। যত্নটুকু সজ্ঞানে গ্রহণ করলেও বিড়বিড় করা কথাগুলো বুঝতে সক্ষম হলো না। চোয়াল খিচে নিজেও বিড়বিড় করলো একান্তে রাগ প্রকাশ করে। রাইনো মুখ, আই জাস্ট হেট ইউ। সকাল হতে না হতে আদ্র ভার্সিটিতে বেরিয়েছে আজ একাই। সেও ছুটিতে ছিল বেশ কদিন। মেঘা মোটামুটি সুস্থ, তবু ওকে বাড়িতেই বিশ্রামে রেখেছে আজ। মেঘা না গেলে টুকটুকিও যাবে না। আদ্র একাই এসেছে তাই। প্রথম ক্লাস ওর নিজের। ক্লাস শুরু পাক্কা 10টায়। এখন ঘড়ির কাঁটা 9:50 ঘরে। হাতে সময় নিয়ে সর্বদা বেরোয় সে। করিডোর দিয়ে দাম্ভিকতায় এগিয়ে চলেছে নিজের ক্লাসরুমের দিকে। পথিমধ্যে ফোন আসায় থেমেছে একটু। কানে ফোন গুঁজে কথা শেষ করেছে দাঁড়িয়েই। এর মধ্যেই ধূপধাপ দৌড়ানোর আওয়াজ কানে আসতেই কপাল জড়ো করে বিরক্তি নিয়ে পিছু ফিরে তাকালো। সেই আধো পরিচিত রমণী দ্রুত কদমে ছুটে আসছে। ওকে দেখা মাত্রই কপালের ভাঁজ তীক্ষ্ণ হয় আরও। কান থেকে ফোন নামিয়ে পকেটে পুরে নেয়। কবজিতে বাঁধা ঘড়ির দিকে তাকায় এক ঝলক। ক্লাস শুরু হতে এখনও 8 মিনিট বাকি। এই মেয়ে আজ সময়ের আগেই এসেছে। বাহ! নিজের অধর উল্টিয়ে ভ্রু উঁচায় আদ্র। ক্লাসে ঢুকতে গিয়ে সেদিনের কথা মনে পড়া মাত্রই দাঁড়িয়ে যায় আবার। শিশির পায়ের গতি কমিয়েছে আদ্রকে দেখা মাত্রই। জড়সড় হয়ে এক মুহূর্ত দাঁড়িয়ে ধীরে পা বাড়ালো চিবুক নামিয়ে। আদ্রকে সোজাসুজি নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ইতস্ত হলো। চোখ তুলে আলতো স্বরে সালাম দিল, ফের নামিয়ে নিল চোখ জোড়া। আদ্র উত্তর করল কিনা কে জানে। আকস্মিক পাল্টা প্রশ্ন করে বসলো গমগমে গলায়। তুমি তো সেদিন ছিলে, তাই না? জি স্যার। নাম কি তোমার? শিশির। সেদিন গাড়ি থেকে কোথায় উধাও হয়ে গিয়েছিলে? পিটপিট করে চোরা চোখ তোলে শিশির, ভেজা স্বরে বলে, সরি স্যার, আপনি মেবি হ্যাকটিক ছিলেন সেদিন, আমি চলে এসেছি পরে। গুড, আসলেই বিজি ছিলাম, তোমার কথা মাথায় ছিল না সে সময়। ইটস ওকে। ক্লাসে যাও। শিশির মাথা তুলে তাকায়। লোকটার কণ্ঠ বড্ড শান্ত। এভাবে স্থবির হয়ে কথা বলতে শোনেনি আগে। চোখাচোখি হয় দুজনের। শিশির না বুঝে শুধাই নিভু স্বরে, আদ্র ডান হাতে ক্লাসের দিকে অভ্যর্থনার ভঙ্গিতে ইশারা করে বলে গলা ভার করে, ক্লাসে যেতে বলেছি। এক মুহূর্ত বিলম্ব করে না মেয়েটা। এক চিলতে হেসে ক্লাসের দিকে পা বাড়ায় তড়িঘড়ি করে। আদ্র ভার্সিটি থেকে ফিরেছে দুপুর 1টার দিকে। ফিরেই ড্রয়িং রুমে দেখতে পেল বাড়ির সকলকে। টুকটাক মেহমান যারা থেকে গেছে সবাই বাড়িতে ফিরবেন আজ লাঞ্চের পরপরই। সকালের নাস্তা সেরে শুভ্রর মামা মামিরা চলে গেছেন বাড়িতে। তাদের বাড়ি গ্রামে। যাওয়ার আগে শুভ্রসহ সকলকে নিজেদের বাড়িতে যাওয়ার জন্য ইনভাইট করে গেছেন। মাঝে সাবার ইয়ারলি পরীক্ষা আছে, দিন 20 মধ্যে পরীক্ষা শেষ হবে, তখন গেলে মন্দ হয় না। দিন 20 মাথাতেই গ্রামে যাওয়ার ডেট ফিক্সড হয়েছে। এর মধ্যেই শাহিনা কাবির বাপের বাড়িতে যায় না আজ কতদিন। পড়াশোনা কাজ উভয়ের চাপে ছেলেমেয়েরাও যেতে পারে না। সাফা ভীষণ খুশি, নানু বাড়ি মধুরহারি যাওয়াই হয় না আজকাল। শুভ্র যাবে ওর নতুন বউকে নিয়ে। এই নিয়ে কত শত প্ল্যানিং হলো ওদের মাঝে। লাঞ্চের সময় হয়েছে, খেতে বসবেন সকলে। মেঘা, সাফা, সারা সবাই ড্রয়িং রুমে উপস্থিত। আদ্র সকলকে একসাথে দেখে মুচকি হাসলো। এগিয়ে সেই ঘরমার্ত শরীরেই বসলো একপাশে। হাতে কিছু একটার প্যাকেট দীর্ঘশ্বাস ফেলে বাড়িয়ে দিয়ে বলল মেঘার উদ্দেশ্যে, মেঘ, এখানে কিছু খাবার আছে তোর জন্য সবটা। সারাকেও দিস একটু। কি আছে ভাইয়া? মোমোস, তোর ফেভারিট তো, তাই নিয়ে আসলাম। মেঘা চিকচিক করে ওঠে। দ্রুত ঝাঁপিয়ে আদ্রের হাত থেকে প্যাকেটটা ছো মেরে নিয়ে নেয়। সাফা ওষ্ঠ উল্টায়। আদ্রের কথা স্মরণ করে বলে, শুধু মেঘের জন্য মোমোস এনেছো? তুমি তো বাইরের খাবার খেতেই দাও না। ইউনো, মেঘের তো খুব ফেভারিট এটা। কাল থেকে তেমন কিছু খাচ্ছেও না ও। বাইরের খাবার হলেও সলিড আছে, এটা খেতে পারে।
সারাকে দিতে বললে কেন তাহলে? সারা তো আমাদের মেহমান, মেহমানকে রেখে মেঘ একা একা খাবে নাকি? তার উপর আমাদের সারা হচ্ছে মেঘ বুড়ির বেস্ট ফ্রেন্ড, ওরা শেয়ার করে খেয়ে নেবে। সাফা মুখ মলিন করে, গাল ফুলিয়ে বলে অসহায় কণ্ঠে। আর আমি? হাসি আটকে ওর কাঁদো কাঁদো চেহারার পানে তাকিয়ে কণ্ঠ পুরো করে জবাব দেয় আদ্র। আমি কি, তুইও খাবি? ও শিট, তোর কথা তো মনেই ছিল না। আমি তো শুধু একজনের খাবার নিয়ে এসেছি, ভাগ করে যথাসম্ভব দুজন খাওয়া যাবে, এর বেশি তো খেতেই পারবে না। বাই দ্য ওয়ে, তুই কি আসলেই খাবি? আমি তো তোর জন্য নিয়ে আসিনি, তোকে খেতে হবে না। মেঘ, তুই আর সারা খেয়ে নে, টুকটুকি খাবে না, এসব বাইরের খাবার ওর পছন্দ নয়। ওর কথা শেষ হতেই ফোঁস করে উঠল সাফা। মেঘা দুদিকে মাথা নাড়িয়ে প্যাকেট খুলল। অনায়াসে 6 থেকে 7 জনের খাবার বর্তমান। আদ্র কেবলই ইয়ার্কি করছে। সাফা ঝাই করে উঠল আদ্রের দিকে তাকিয়ে। হ্যাঁ হ্যাঁ, খাবো না আমি? তোমার টাকার খাবার তুমিই খাও, মেঘাকে খাও, আর তোমার ওই খালামণি মেয়েকেও খাও গান্ডে পিণ্ডে। আমি কে যে আমাকে খাওয়াতে হবে? আমার কথা মনেই বা থাকবে না কেন তোমার? টুকটুকি ভাইয়া জাস্ট মজা করছে, বুঝিস না কেন তুই? দেখ কতগুলো মোমোস আছে, সবার জন্যই তো এনেছে। নেখা, তুই বেকার বেকার ভাইয়া গায়ে কথা লাগাস। তো তোর ভাইয়া আমার গায়ে লাগার মতো কথা বলে কেন? খাবো না আমি, তোর জন্য এনেছে, তুই খা। সারাকেও দে, আমি ওসব বাইরের পচা খাবার খাই না। আদ্র শব্দ করে হেসে ওঠে। টুকটুকির বাচ্চা, তোকে খেতে হবে না। মেঘ, তুই খেয়ে নে, তোর তো খুব পছন্দ। আদ্র ভাইয়ের বাচ্চা, আমি খাবো না। মেঘা ওদের ঝগড়ার তোয়াক্কা করল না, জিভ মানছে না। ফাস্টফুডের মধ্যে সব থেকে ফেভারিট মোমোস, দেখেই লোভ লাগছে। এক্ষুনি লাঞ্চে বসবে সবাই। টেবিলে খাবার সাজানো হচ্ছে। শাহিনা কাবির দেখলে এখন আর এসব বাইরের খাবার খেতে দেবেন না। মেঘা গপাগপ একটা মোমো মুখে পুরে নিল। তৃপ্ততায় চোখ বুজে চিবিয়ে বলল, ওয়াও, কি দারুণ খেতে। সারা, খেয়ে দেখ। সারাও মুখে তোলে। মেঘা সাফার দিকে বাড়িয়ে দেয়, সে খাবে না। আদ্রকে ভেঙচি কেটে মুখ ফিরিয়ে নিল। মেঘা বলল সবটা গলাধকরণ করে, আসলে ভীষণ টেস্টি ভাইয়া, কোথা থেকে এনেছো? আদ্র উঠে দাঁড়িয়ে জবাবে বলল, ভার্সিটির বাইরে নতুন একটা ফুড কাউন্টার ওপেন হয়েছে, আসার পথে দেখলাম, সেখান থেকেই নিয়ে এসেছি। তোরা খা, আমি ফ্রেশ হয়ে আসি। আর এই টুকটুকির বাচ্চা, তোর জন্যও এনেছি, চাইলে খেতে পারিস। গাব্বু, কিচ্ছু বুঝিস না, খালি কথায় কথায় গাল ফুলিয়ে বসে থাকতে পারিস, স্টুপিড কোথাকার। আদ্র উপরে ওঠে, ভেঙচি কাটে সাফা। আদ্র চলে যাওয়া মাত্রই হামলে পড়ে মেঘার উপর। সে খাবে না তা কি হয় কখনো? করিডোরে রৌদ্র দাঁড়িয়ে রোলার চেপে ধরে চোয়াল খিসে উপর হতেই নীরের দৃষ্টিতে চেয়ে আছে নিচে। গপাগপ খাচ্ছে 3 জন। রৌদ্রকে দেখে আদ্র থামে, কপালে ভাঁজ ফেলে প্রগাঢ় দৃষ্টি বরাবর নিচে তাকায়। 3 জনকে খেতে দেখে প্রসারিত করে ওষ্ঠ যুগল। দুপুরে খাওয়ার পরপরই বিকেল গড়ানোর আগে শিকদার পরিবার এ বাড়ি ছেড়েছে। ইভা ভুল করেও আর রৌদ্রের মুখোমুখি হয়নি সেই ঘটনার পর। ওকে এ বাড়িতে তেমন কেউই পছন্দ করে না 5 বছর পূর্বে সেই ঘটনার পর হতে। আদ্র তো চোখ তুলেও তাকায় না। রৌদ্র তো ওকে কোনো কালেই পছন্দ করেনি। যত সব গায়ে পড়া একটা মেয়ে ছিল ইভা। ওর এই ঢলাঢলির জন্যই রৌদ্রের 2 চোখের বিষ ছিল সে। মাঝে হঠাৎ কি হলো কে জানে, যার জন্য কথা নেই বার্তা নেই আকস্মিক রৌদ্র বিয়ে করতে চাইলো ওকে। ইভাকে সেদিন ছেলেপক্ষ দেখতে এসেছিল। সেদিনই সবার সামনে ইভার বিয়েটা ভেঙে দিয়েছিল রৌদ্র। একবার বেফাসে মুখ ফুটে বলেছিল সে ইভাকে বিয়ে করতে চায়। ব্যাস, বাকিটা কাবির পরিবার নিজেদের দায়িত্বে করে নিয়েছেন। অবাধ্য ছেলে মুখ ফুটে চেয়েছে, ছেলেকে বাধ্য করতে এক চাওয়াতেই লেগে পড়েছিলেন তারা। ভেবেছিলেন একটা সুযোগ এসেছে হাতে, কিন্তু হাতছাড়া হলো সেই সুযোগ। হাতছাড়া হলো বইকি, অবাধ্য ছেলে ঘর ছাড়াও হলো পরিবারচ্যুত, নষ্ট হলো সব সম্পর্ক। রৌদ্রের সেই চাওয়াটা আজও ঘোলাটে সবার কাছে। কেন সেদিন ইভাকে চেয়েছিল সে? বিকেল গড়িয়েছে এখন। কলিং বেল বাজতেই দ্রুত দরজা খুলে দিলেন শাহিনা কাবির। নীলচে টি শার্ট পরনে, মাথায় ক্যাপ পরিহিত একটা ছেলে দাঁড়িয়ে দরজার বাইরে। পিঠে চারকোনাকৃতির একটা ব্যাগ, মুখে মাস্ক। শাহিনা কাবির প্রশ্নাত্মক নয়নে তাকাতে বলল ছেলেটা,